আর এই মন্দিরে প্রবেশ করার নিয়ম হচ্ছে ছেলেদেরকে কিন্তু শার্ট খুলে ভিতরে প্রবেশ করতে হবে। একজন বিদেশি হয়ে আমাদের হিন্দু ধর্মকে বেছে নিয়ে এই কন্যাকুমারীতে এসে সমুদ্রের সঙ্গমে মানে 3 সাগরের মিলনস্থলে এসে পুজো দিচ্ছেন তার মা বাবার নামে। সত্যি করে বন্ধুরা, এখানে এসে আমার এত ভালো লাগছে না, একজন বাঙালি হিসাবে গর্ববোধ হচ্ছে। দেখুন খাবারে কি কি আছে, ভাত আছে অনেকটা পরিমাণ, এদিকে পাঁপড়, করলা আলু ভাজা, শুক্তো, এদিকে হচ্ছে আলু পোস্ত, ডাল, চাটনি, আর এই হচ্ছে রুই মাছের ঝোল। মাইকেল জ্যাকসন, শাহরুখ খান, কিং খান। আগের ভিডিওতে আপনারা দেখেছেন গত 10ই নভেম্বর হাওড়া থেকে বিকেল 4টের 12665 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে দীর্ঘ 42 ঘন্টা জার্নি করে আমি এসে পৌঁছই ভারতবর্ষের শেষ স্থলভূমি কন্যাকুমারীতে। ফাইনালি কন্যাকুমারী বন্ধুরা, ভারতের শেষ প্রান্তের শেষ স্টেশন আর শেষ প্ল্যাটফর্ম। দেখুন এই হচ্ছে কন্যাকুমারী। তারপর স্টেশন থেকে মিনিট 15 হাঁটার পর একদম সমুদ্রের ধারে আমি পেয়ে যাই বেশ কিছু হোটেল। কন্যাকুমারীতে আমি যে হোটেলে উঠেছিলাম সেটি হলো হোটেল 3 স্টার। হোটেলটি ছিল বেশ সুন্দর, আর তার থেকেও সুন্দর ছিল হোটেলের রুমের জানালা থেকে সমুদ্রের ভিউ। এই রুমের ভাড়া হলো এসি 1500 টাকা আর নন এসি 1200 টাকা। তারপর সেই দিনটা হোটেলে রেস্ট নিয়ে পরের দিন খুব সকাল সকাল উঠে পৌঁছে যায় কন্যাকুমারীর সানরাইজ পয়েন্টে সূর্যোদয় দেখতে। সময় সকাল 6:05 এসে পৌঁছে গেছি কন্যাকুমারীর বিবেকানন্দ রকের ঠিক সামনে সানরাইজ পয়েন্টে। আর দেখুন এখানে মানুষের ভিড়টা একবার দেখুন, সবাই এসছে কিন্তু সানরাইজ দেখতে। এখন বাজে 6:05 আর আজকে সানরাইজ হওয়ার টাইম হচ্ছে সকাল 6:11। কিন্তু জানি না আজকে ভালোভাবে সানরাইজ দেখতে পাবো কি না, কারণ আকাশে মেঘ আছে। মনে হচ্ছে সানরাইজ আমার ভাগ্যে আজকে নেই। আমার মানে কি কারোরই আজকে ভাগ্যে নেই, মানে আকাশে এতটাই মেঘ আছে কিচ্ছু দেখা যাচ্ছে না। ₹500 लंका जाने का श्रीलंका हाथ में आधा घंटा में जा रहे बिजनेस रही है। 500 का खुला होगा। 100 এই দেখুন এক্ষুনি সমুদ্র থেকে মাছ ধরে আনলো, দেখুন কত মাছ। এই দেখুন এই হচ্ছে টুনা ফিশ, এই যে বড়টা দেখতে পাচ্ছেন এটা এগুলো হচ্ছে টুনা ফিশ, খুবই দামি মাছ এগুলো। দেখুন কত মাছ, এই যে এখানে বিক্রিও করছে, আবার এখান থেকে মার্কেটেও চলে যাবে, অনেকে এখান থেকে কেনাকাটাও করবে ভাবছে। এই দেখুন এইভাবে মাছের ডাক হচ্ছে, মাছ পুরো নিলাম হচ্ছে এখানে। একটা করে মাছ আসছে, দাম ডিসাইড করা হচ্ছে, যে বেশি দাম দিচ্ছে সে নিয়ে নিচ্ছে। এই দেখুন দেখুন আরো মাছ আসছে। দেখুন এগুলো হচ্ছে সব মাছ ধরার নৌকো, একে একে ফিরে আসছে আর মাছ নিয়ে আসছে এই মার্কেটে। দেখুন কত মানুষ এখানে সব মাছ নিয়ে আসছে সকালবেলা। প্রচুর নৌকো একের পর এক সব দাঁড়িয়ে আছে, একে একে আসছে। দেখুন ওই একটা আসছে, দেখুন আকাশে মেঘ থাকার কারণে সানরাইজ তো আজ কপালে জুটলো না, তো চলে এলাম মাছের মার্কেটে। একদম পাশেই ছিল মাছের মার্কেট, সবাই মাছ ধরে নিয়ে আসলো সকাল সকাল জেলেরা, তো সেটা একটু দেখলাম, আপনাদেরও দেখালাম। বেশ ভালো লাগছে, কিন্তু বিভিন্ন রকমের মাছ এখানে আসছে, নতুনত্ব মাছ। চলুন এবার রুমে ফিরে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপর ব্রেকফাস্ট করব, তারপর আমরা কন্যাকুমারী আজকে ঘুরে দেখব। তারপর হোটেলে ফিরে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। হোটেলের আশেপাশে আছে বেশ কিছু হোটেল। সাউথ ইন্ডিয়াতে ঘুরতে এসে ব্রেকফাস্টে কী পাওয়া যাবে আশা করি অনেকেই জানেন, ইডলি, ধোসা, সাম্বার, বড়া এইসবই পাওয়া যায়।
তো আমি এসব নিইনি, আমি নিয়েছি একটা অনিয়ন উত্থপম। উত্থপমটা আমার খুবই প্রিয়, মানে ভালো লাগে খেতে। অনেক জায়গায় উত্থপমটা পাওয়া যায় না, এখানে তো পাওয়া যাবেই, সেই জন্য আমি উত্থপম নিয়েছি। আর তার সাথে দেখুন কত সুন্দরভাবে পরিবেশন করেছে কলা পাতার উপরে, এবং তার সাথে বিভিন্ন রকমের চাটনি। তো এই হচ্ছে অনিয়ন উত্থপম, অনেকটাই বড়, দাম নিয়েছে 50 টাকা। দারুণ খেতে। সাউথ ইন্ডিয়াতে এসে সাউথ ইন্ডিয়ার খাবার তো খেতে ভালো হবেই অবশ্যই, মানে অথেন্টিক জিনিসটা এখানে পাওয়া যাবে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে মাছের ঝোল ভাত, যেটা আর অন্য কোথাও সেই টেস্ট পাবেন না, তেমনি সাউথ ইন্ডিয়াতে এসে সাউথ ইন্ডিয়ান খাবারের অথেন্টিক টেস্টটা এখানে পাবেন। তারপর ব্রেকফাস্ট সেরে পৌঁছে যায় জেটি ঘাটে, যেখান থেকে যাওয়া যায় কন্যাকুমারীর এক অন্যতম দর্শনীয় স্থান বিবেকানন্দ রক মেমোরিয়াল। এটি আমাদের হোটেল থেকে ছিল মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। তারপর কাউন্টার থেকে কেটে নিলাম ফেরির টিকিট। 100 টাকা করে পড়লো জনপ্রতি। এখানে ভিআইপি লাইনও আছে, ঠিক আছে, সেখানে একটু বেশি টিকিট, সেখানে কিন্তু লাইন দিতে হয় না। তো সকাল সকাল এসছি, আপনারাও একটু সকাল সকাল আসবেন, ভিড় খুব বেশি পাবেন না। যত বেলা হবে ভিড় কিন্তু বাড়তে থাকবে। বসে পড়লাম সিটে, এরকমভাবেই সবাই বসছে, কিন্তু দেখুন অনেক ভিড়, একের পর এক আসছে, একটা করে ছাড়ছে আবার আসছে। এখানে আপনাদের জানিয়ে রাখা ভালো, বর্তমানে আমি যে জায়গায় আছি সেখানে এলে আপনারা স্বচক্ষে দেখতে পাবেন 3টি সাগর কিভাবে একে অপরের সাথে মিলিত হচ্ছে। একদিকে আরব সাগর, একদিকে ভারত মহাসাগর, ও আরেকদিকে আমাদের বঙ্গোপসাগর। এবং দেখতে পাবেন এই 3 সাগরের ভিন্ন ভিন্ন তাদের জলের কালার। তারপর ফেরি পার করে এসে পৌঁছলাম বিবেকানন্দ রক মেমোরিয়ালে। বিবেকানন্দ রকে পৌঁছে এখানেও কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে, আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে জনপ্রতি। তারপর এখানে আপনাদের যা ব্যাগ ট্যাগ আছে সেগুলো রাখতে হবে, জুতো রাখতে হবে, তারপরে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। চপ্পল রাখার পরে এরকম একটা কুপন দেবে, এই কুপনটা কিন্তু সঙ্গে রাখতে হবে, মানে যখন আবার জুতো ফেরত নেব তখন এই কুপনটা দেখাতে হবে। স্বামী বিবেকানন্দের নাম শোনেননি এমন বাঙালি হয়তো একজনও নেই। বাঙালি তথা সারা ভারতবর্ষের মানুষ বিবেকানন্দের নামের সাথে পরিচিত। তবে এই জায়গাকে বিবেকানন্দ রক মেমোরিয়াল কেন বলা হয় চলুন জেনে নিই। সালটি ছিল 1892। শিকাগোয় ধর্মীয় সম্মেলনে যাওয়ার আগে স্বামী বিবেকানন্দ এই কন্যাকুমারীতে এসেছিলেন। তারপর সমুদ্রের উপরে এই শিলাখণ্ডের উপরে 3 দিন ধরে তিনি ধ্যান করেন, এবং পরবর্তীতে 1970 সালে বিবেকানন্দের অনুগামী বা শিষ্যরা সকলে মিলে এই শিলাখণ্ডের উপর তৈরি করেন এই বিবেকানন্দ রক মেমোরিয়াল। পশ্চিমবঙ্গের বেলুড় মঠের মন্দিরের সাথে এই রক মেমোরিয়ালের অনেকটা মিল আছে। এছাড়া পৌরাণিক কথা অনুযায়ী জানা যায় দেবী কন্যাকুমারী এই শিলাতে বসে তপস্যা করেছিলেন। সত্যি করে বন্ধুরা, এখানে এসে আমার এত ভালো লাগছে না, একজন বাঙালি হিসাবে গর্ববোধ হচ্ছে। মানে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে বাঙালির এত সুন্দর স্থাপত্য। ভিতরে গেলে কি দেখতে পাবেন? ভিতরে গেলে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ এবং সারদা মায়ের ফটো, তার সাথে তাদের কিছু জীবনী। কত সুন্দর দেখুন, দেখে তো আমার মন ভরে গেল। আপনিও যদি আগামী দিন কন্যাকুমারী ঘুরতে আসছেন একজন বাঙালি হিসাবে, তাহলে এই জায়গায় কিন্তু আপনি একবার অবশ্যই ঘুরে যাবেন। বিবেকানন্দ রক মেমোরিয়াল ছাড়াও আপনারা এখানে দেখে নিতে পারেন থিরুভাল্লুভারের বিশাল সেই স্ট্যাচু। আর এখান থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন গ্লাস ব্রিজ, ওদিকে আছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং এদিকে আছে থিরুভাল্লুভারের স্ট্যাচু। আগে কি হতো, আগে বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে জেটি করে আবার আসতে হতো এই স্ট্যাচুর কাছে। এখন এই ব্রিজটা তৈরি হয়ে গেছে, আরামসে চলে যাওয়া যাচ্ছে। চলুন। দেখুন, আমরা এতক্ষণ ওখানে ছিলাম, গ্লাস ব্রিজ দিয়ে এলাম, আর এই হচ্ছে থিরুভাল্লুভারের স্ট্যাচু। অনেক পর্যটক। বিবেকানন্দ রক দর্শন করে চলে যায় বিবেকানন্দ রক থেকে 500 মিটার দূরে অবস্থিত দেবী কন্যাকুমারীর মন্দিরে। এই কন্যাকুমারী মন্দির হলো 51টি সতীপীঠের মধ্যে একটি অন্যতম। পুরাণ কথা অনুযায়ী এখানে নাকি সতীমায়ের দেহের ডান কাঁধ
ও মেরুদণ্ডের কিছু অংশ এখানে পড়ে। এই মন্দিরের আরেক নাম ভগবতী আমান টেম্পল। এই মন্দিরের দর্শনের সময় ভোর 4:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা। মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর এই মন্দিরে প্রবেশ করার নিয়ম হচ্ছে ছেলেদেরকে কিন্তু শার্ট খুলে ভিতরে প্রবেশ করতে হবে। মহিলাদের জন্য কোনো অসুবিধা নেই, ছেলেরা যদি শার্ট বা টি শার্ট পরে থাকে সেগুলো খুলে প্রবেশ করতে হবে। আর এই মন্দিরে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে জনপ্রতি। আপনার কাছে যদি ব্যাগ বা কিছু থাকে সেগুলো রাখতে হবে, তার জন্য কিন্তু 10 টাকা। আর জুতো রাখতে হবে, জুতোটার জন্য কোনো পয়সা লাগবে না। চলুন মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি। ভিতরে তো খুব একটা ফটোগ্রাফি অ্যালাউ থাকবে না, তবুও আমি চেষ্টা করবো আপনাদের কিছুটা দেখানোর। হ্যাঁ, কন্যাকুমারী মন্দির দর্শন করে এবার আমি যাচ্ছি সঙ্গমস্থলে, মানে 3 সাগরের মিলনস্থলে, যেখানে মিশেছে আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর। দেখলেন তো, একজন বিদেশি হয়ে আমাদের হিন্দু ধর্মকে বেছে নিয়ে এই কন্যাকুমারীতে এসে সমুদ্রের সঙ্গমে, মানে 3 সাগরের মিলনস্থলে এসে পুজো দিচ্ছেন তার মা বাবার নামে। মানে বুঝতে পারছেন, আপনি যে হিন্দু সেটা নিয়ে গর্ববোধ করুন। একজন বিদেশি হয়ে সে আমাদের হিন্দু ধর্মকে বেছে নিয়ে এখানে এসে পুজো দিচ্ছে, কত সুন্দর বলুন। তো এই হচ্ছে সেই কন্যাকুমারীর 3 সাগরের মিলনস্থল বা কন্যাকুমারীর সঙ্গম। মিলিত হয়েছে আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর। 3 সাগরের মিলনস্থল এই জায়গা। দেখুন এখানকার জল এত পরিষ্কার না, দেখে মনে হচ্ছে এক্ষুনি স্নান করি, কিন্তু এখানে স্নান করার মতো সেরকম পরিবেশ নেই, কারণ হচ্ছে খুব হাওয়া এখানে। আর তার সাথে এরকম বড় বড় পাথর, মানে একবার যদি আঘাত লাগে পুরো মুখ চুখ ফেটে যাবে। কিন্তু যদি আপনি চান যে একটু স্নান করবেন সেক্ষেত্রে করতে পারেন, অনেকেই একটু আধটু করছে, ঠিক আছে। জায়গাটা কিন্তু খুবই ভালো। কন্যাকুমারী মন্দির এবং 3 সাগরের সঙ্গমস্থল দেখে চলে এলাম কন্যাকুমারী সমুদ্র সৈকত বা মন্দিরের পাশেই অবস্থিত গান্ধী মেমোরিয়ালে। এই গান্ধী মেমোরিয়ালে আপনারা দেখতে পাবেন গান্ধীজির জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও স্মৃতির ছবি, যেগুলি এখানকার একটি গ্যালারিতে টাঙানো রয়েছে। এবং এই মেমোরিয়ালের পাশেই আছে একটি পার্ক, যেখানে আপনারা গান্ধীজির মূর্তি এবং ভারত মাতার মূর্তি দেখতে পাবেন। সময় ঘড়িতে দুপুর 1টার ঘর পার করেছে। এবার কি করতে হবে? লাঞ্চ করতে হবে, কারণ পেটে ছুঁচো দৌড়চ্ছে। চলুন এবার একটু লাঞ্চ করে নেবো। হোটেল আমার বাংলা, এটা কি খুঁজছিলাম আমি। চলুন। দেখুন খাবারে কি কি আছে। ভাত আছে অনেকটা পরিমাণ, এদিকে পাঁপড়, করলা আলু ভাজা, শুক্তো, এদিকে হচ্ছে আলু পোস্ত, ডাল, চাটনি, আর এই হচ্ছে রুই মাছের ঝোল। দারুণ। একটা লেবুও দিয়ে গেল, সঙ্গে পেঁয়াজ লঙ্কা। একদম পুরো বাঙালিয়ানা খাবার সত্যি করে। ডাল ভাত, শুক্তো, আলু পোস্ত, চাটনি, পাঁপড় এবং রুই মাছের ঝোল দিয়ে আমাদের এই থালির দাম পড়লো 260 টাকা। ভালো খেতে। দুপুরে খাওয়া সেরে আমার বাংলা হোটেলের পাশেই অবস্থিত একটি কাউন্টার থেকে কেটে নিলাম হাফবেলা কন্যাকুমারী সাইট সিনের জন্য একটি টিকিট। খরচ পড়ল জনপ্রতি 200 টাকা। তারপর বিকেল 3টে নাগাদ একটি অটো এসে আমাকে হোটেল থেকে পিক আপ করে নিয়ে গেল ট্রাভেল এজেন্সির নির্ধারিত বাস স্ট্যান্ডে। তো বন্ধুরা দেখুন, বাস অলরেডি কিন্তু এসে গেছে। এই বাসে করেই আমরা এখন কন্যাকুমারীর কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান ঘুরে দেখব। চলুন বাসে ওঠা যাক। এই হচ্ছে বাস, চলুন। তারপর বাকি যাত্রীরা আসতেই আমাদের বাস রওনা দিল আমাদের হাফবেলা
কন্যাকুমারী ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান ওয়্যাক্স মিউজিয়ামে। এখানকার প্রবেশ মূল্য 120 টাকা জনপ্রতি। আর এই কন্যাকুমারী ওয়্যাক্স মিউজিয়াম হলো ভারতবর্ষের সর্বপ্রথম ওয়্যাক্স মিউজিয়াম। এটি ওপেন হয় 2005 সালে। এটাকে বুঝতেই পারছেন, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, চিনতেই পারছো, ব্যাটম্যান। একদম ডিটো অরিজিনাল লাগছে। এগুলো যে পুতুল সেগুলো মনেই হচ্ছে না। মাইকেল জ্যাকসন, শাহরুখ খান, কিং খান, আমাদের কিং কোহলি। ওয়্যাক্স মিউজিয়াম ঘুরে এবার আমরা পৌঁছে যাই আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান, যেটি হলো তিরুপতি বালাজির মন্দির। আর এই মন্দিরের কোনো প্রবেশ মূল্য লাগে না। মন্দিরটি ছিল খুবই সুন্দর এবং মন্দির থেকে দেখা যাচ্ছিল ভারত মহাসাগরের বিশাল নীল জলরাশি। এসে পৌঁছলাম দ্বিতীয় দর্শনীয় স্থান, যেটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। দেখতে পাচ্ছেন এই পিছনের মন্দির কত সুন্দর। এখানে সাউথের মন্দিরগুলো সব এক ধরনের ডিজাইন, দেখে মনে হবে যেন এক একটা এক এক সঙ্গে মিল আছে। আর এখান থেকে দৃশ্যটা দেখুন, ওই হচ্ছে বিবেকানন্দ রক, এখান থেকে দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে, দারুণ জায়গা। বালাজি মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা চলে আসি সাই বাবার মন্দিরে, যেটি ছিল কন্যাকুমারী শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। সাই বাবার মন্দির দেখে এবার আমরা চলে আসি কন্যাকুমারী আরও একটি অন্যতম মন্দির সুচিন্দ্রম মন্দিরে। অনেকেই মন্দিরকে ত্রিমূর্তি মন্দির বলে থাকেন, অর্থাৎ এখানে আছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মূর্তি। ভারতবর্ষে এরকম মন্দির খুব কম আছে যেখানে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর একই সাথে পূজিত হন। আর এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিমূর্তি মন্দিরের ভিতর থেকে ঘুরে এলাম। এবার আপনাদের কিছু কথা বলে দিই। এই মন্দিরে ঢোকার আগে কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আর মন্দিরে ঢোকার আগে কিন্তু আপনাদের অনেকেই ধরবে যে এই অভিষেক করুন, পুজো দেন, 1000 টাকার ভোগ চড়ান, এ চড়ান, ঠিক আছে? এগুলো একটু ইগনোর করবেন, ঠিক আছে? ভিতরে টাকার খেলা, ঠিক আছে? ভিতরে মন্দিরের ভিতরটা বেশ ভালো, ঘুরে দেখতে পারেন, আমার তো ভালোই লাগলো। একটা মেন কথা, এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু ছেলেদের বস্ত্র ছেড়ে ঢুকতে হবে, মানে শরীরে কোনো রকম বস্ত্র থাকলে হবে না। দেখতে পাচ্ছেন পিছনে সবাই বস্ত্র ছাড়ছে, মানে জামা কাপড় ছেড়ে তারপরে প্রবেশ করছে। মন্দিরটা কিন্তু ভালো, আমার তো বেশ ভালোই লাগলো। আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন। সুচিন্দ্রম মন্দির ঘুরে এবার আমরা চলে আসি আমাদের হাফবেলা কন্যাকুমারী সাইট সিন ভ্রমণের অন্তিম দর্শনীয় স্থান কন্যাকুমারীর সানসেট পয়েন্টে। সময় ঘড়িতে সন্ধ্যা 6টায় এসে পৌঁছলাম সানসেট পয়েন্টে। সান তো নেই, পয়েন্ট আছে। মানে আজ হচ্ছে আমাদের মেঘের মুখ ভার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই মেঘ সূর্য মামাকে ঢেকে দিয়েছে, সূর্যকে দেখা যাচ্ছে না। তবে জায়গাটা ভালো, আপনাদের দেখাচ্ছি। জায়গাটা কিন্তু অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটাই হচ্ছে সানসেট পয়েন্ট। এই যে বাসগুলো আসছে, এরাও সাইট সিন করতে এসছে। আর জায়গাটা দেখুন, খুব সুন্দর জায়গা। উফ, সত্যি এখান থেকে যদি সূর্যাস্ত দেখতে পেতাম, সত্যি একটা মনে রাখার মতো সূর্যাস্ত দেখতাম। কিন্তু কিছু করার নেই, লাক খারাপ, সবই ভাগ্যের উপর। এই দেখুন আমরা পৌঁছে গেছি একদম সানসেট পয়েন্টের সামনে। এখানে অনেক দোকানও আছে, দেখুন সব মাছ ভাজা বিক্রি হচ্ছে।
অনেকটা ওই পুরীর বিচ মার্কেটের মতো মাছ ভাজা পাওয়া যাচ্ছে, সবাই খাচ্ছে। আর দেখতে পাচ্ছেন ওখানে অনেক গাড়ি পার্কিং করা আছে। সবাই এসেছিলো সানসেট দেখতে, কিন্তু কিছু করার নেই, সবাই মন খারাপ করে বাড়ি ফিরছে। এই হচ্ছে সানসেট পয়েন্ট। এখান থেকে যে কি অপূর্ব লাগতো সানসেট দেখতে, ওফ। কন্যাকুমারী সানসেট পয়েন্ট ঘুরে আমি চলে আসি হোটেলে এবং ব্যাগপত্র গুছিয়ে রাত্রি 8টার সময় হোটেল থেকে চেক আউট করে রওনা দিলাম কন্যাকুমারী স্টেশনের দিকে। স্টেশন যাওয়ার পথে একটি হোটেল থেকে সেরে নিলাম ডিনার এবং ডিনার সেরে আমি পৌঁছে গেলাম কন্যাকুমারী স্টেশনে। এখান থেকে আমার ট্রেন আছে রাত্রি 10:15, যে ট্রেনে আমি রওনা দেব রামেশ্বরমের উদ্দেশ্যে। তারপর রাত্রি 10:15 বাজতেই নির্ধারিত সময়ে আমাদের ট্রেন কন্যাকুমারী স্টেশন থেকে রওনা দিল রামেশ্বরমের উদ্দেশ্যে। কন্যাকুমারী থেকে রামেশ্বরম পৌঁছতে আমাদের ট্রেনের সময় লাগবে 7.5 ঘন্টা। এরপর সারা রাত জার্নি করে ভোর 5টা নাগাদ আমি পৌঁছে যাই রামেশ্বরমে এবং রামেশ্বরম পৌঁছে আমি কি ঘুরলাম, কিভাবে ঘুরলাম, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরবো খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে।